এমন উত্তপ্ত এপ্রিল আসেনি গত ৫ বছরে। আবহাওয়া অফিস জানিয়েছে এই ১০ দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা গড় ৩৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি, আর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি। মে মাসে বৃষ্টি হলে গরম সহনীয় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাস বইছে বটে, কিন্তু এই গরমের হালকা গায়ে জাগাচ্ছে অস্বস্তি। দিনভর কষ্টে মানুষ। এত গরম ঘামতেছে আর কি, আর মনে হচ্ছে সৌদি আরবে আছি আর কি, এরকম গরম লাগতেছে। সাধারণত এপ্রিলে গরম পড়তে শুরু করে, কিন্তু এবার আবহাওয়ার বিরূপ আচরণে আগেভাগেই ভুগছে মানুষ। জীবিকার তাগিদে যারা ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে, তাদের ভোগান্তি সবচেয়ে বেশি। বিপদ জেনেও সস্তা পানীয়ের দোকানে দিনভর মানুষের ভিড়। নিরাপদ না, তবুও খাইতে হচ্ছে। আর প্রচন্ড গরমের জন্য একটু বৃষ্টি দরকার। গরমে থাকতে পারি না, বুঝছেন, অসহ্য হয়ে গেছে। আবহাওয়া অফিসের হিসেব বলছে, গ্রীষ্মকালে বাংলাদেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সেটিও মে মাসে। কিন্তু এবার এপ্রিলেই গড় সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ বইছে সারা দেশেই, তবে সবচেয়ে বেশি গরম পড়েছে রাজশাহী, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং সৈয়দপুরে। একাধারে 10 দিন বা 12 দিন এইভাবে বৃষ্টিপাত না থাকায় যে তাপমাত্রাটা একেবারে চলছে, এই ধরনের 4-5 বছরের মধ্যে হয়নি। বৃষ্টি কবে পড়বে, কবে অবসান হবে, দুঃসহ গরমের অপেক্ষায় নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসের শুরুর দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে। আমরা আশা করছি আর 2 দিন পরে মোটামুটি বৃষ্টির একটা 2 দিন বা 3 দিনের মধ্যে বৃষ্টির একটু এইসব অঞ্চলের উপরে বিক্ষিপ্তভাবে শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও গরম খুব বেশি কমবে না, এটিও জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে তাপদাহের সঙ্গে বেড়েছে লোডশেডিং। অনেক জায়গায় দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম সরবরাহের কারণেই বেড়েছে লোডশেডিং। মেহেরপুরে তাপমাত্রা থাকছে ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তীব্র এ গরমের মধ্যে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণা। জেলায় প্রতিদিন গড় বিদ্যুতের চাহিদা ৫৬ মেগাওয়াট হলেও এখন সরবরাহ পাওয়া যাচ্ছে ৩১ মেগাওয়াট। লোডের পরিমাণ বেড়ে গেলে ঢাকা থেকে স্ক্যাডা সরাসরি 33 কেবি বন্ধ করে দেয়। এই 33 কেবি বন্ধ করে দিলে অন্তত গ্রাহক কমপক্ষে 1 ঘন্টা বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়ে থাকে। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে শরীয়তপুরের জনজীবন। প্রতিদিন গড়ে 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা। আমাদের সন্ধ্যাবেলা কারেন্ট গেলে আমাদের পড়ালেখা অসুবিধা হয়। পল্লী বিদ্যুতের গরমে বেড়েছে লোডশেডিং। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে সহকর্মী হাসান হাবিব, বগুড়া থেকে হাসিবুর রহমান এবং খুলনা থেকে শামীমুজ্জামান। হাসান হাবিব, লোডশেডিংটা কেন বেড়েছে, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? বিদ্যুৎ বিভাগের মানুষরা কি বলছে? লোডশেডিংয়ের কেন বেড়েছে বলার আগে একটু বলি যে আসলে কি অসহনীয় অবস্থায় আছে মানুষ। এখানে রাজশাহী শহর থেকে শুরু করে একেবারে গ্রামাঞ্চলে সব জায়গাতেই অসহনীয় অবস্থায় আছে। একদিকে গরমের অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে যখন মানুষ ফ্যানের নিচে বসতে দিচ্ছে, সেখানে পাচ্ছে না বিদ্যুৎ। এটা তো মানুষের কষ্ট গেল। এর বাইরে কিন্তু যে ধানের এই সময় যে সেচ দেওয়ার যে কার্যক্রম থাকে, সেখানে কিন্তু আবাদ নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছে এখানকার মানুষজন। তো এই বিষয়ে আমি কথা বলেছিলাম রাজশাহীতে, যিনি প্রধান প্রকৌশলী আছেন বিদ্যুৎ বিভাগের, তার সাথে কথা বলছিলাম। তিনি স্বীকার করেছেন যে আসলে বিদ্যুতের যে চাহিদা তার অর্ধেকটা মতো তারা পূরণ করতে পারছে। রাজশাহী বিভাগে যে চাহিদা হচ্ছে 950 মেগাওয়াট, সেখানে প্রতিদিন পাওয়া যাচ্ছে বড় জোর 450 বা 500, এর বেশি পাওয়া যাচ্ছে না। আর রাজশাহী শহরে এই চাহিদা হচ্ছে 80 থেকে 85 মেগাওয়াট। এর বিপরীতে 40-এর বেশি কখনো পাওয়া যাচ্ছে না। খুব জোর পাওয়া গেলে কখনো কখনো হয়তো 45 মেগাওয়াট পাওয়া যাচ্ছে। এই কারণে লোডশেডিং এর বিকল্প নেই তাদের কাছে। এবং এর কারণ হিসাবে তিনি যেটি জানিয়েছেন যে আসলে সরবরাহটা কম, যে কারণে তাদের নিজেদের কিছুই করার নেই। সরবরাহ যেটা পাচ্ছে, যেটি জাতীয় গ্রিড থেকে যে সরবরাহ পাচ্ছে, আসলে সেখানে উৎপাদনের কমে যাওয়ার কারণেই মূলত এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি যেটি বলছেন যে তিনি যতটুকু জানেন যে গ্যাসের চাপ কমে যাওয়া এবং বিদ্যুৎ উৎপাদন মূলত কমে যাওয়ার কারণেই
তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। আর হাসান এর হাবিব, আপনি প্রভাব- আমাদের সঙ্গে থাকুন। আমরা হাসিবুর রহমান আছেন বগুড়ায়, হাসিবুর রহমানের কাছে যাব। হাসিবুর রহমান, বগুড়ার পরিস্থিতি কি? সেখানে কতটুকু বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে? চাইতে প্রথমে আপনাকে একটু ভালো খবর দিয়ে শুরু করতে চাই, সেটা হলো যে বিদ্যুৎ বিভাগের লোকজন বলছে যে আগামী শনিবার থেকে কিন্তু পরিস্থিতির উন্নতি হবে। এবং এটার পেছনে যে কারণ ছিল যে মাঝখানে আমাদের বেশ কয়েকটা দিন নৌব ধর্মঘট চলেছে, যে কারণে ফার্নেস ওয়েলের মতো কিছু ওয়েল, এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে না যাওয়ার ফলে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে উৎপাদনের ক্ষেত্রে। সে কারণেই আসলে বগুড়া সহ পুরো উত্তর অঞ্চলেই কিন্তু একটা বড় ধরনের ঘাটতি যাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে সব জায়গায় চাহিদার অর্ধেক, অর্থাৎ বগুড়ায় শহরের কয়েকটা 2-3টা ভাগ আছে, সেখানে প্রত্যেকটা ভাগে যদি 45 মেগাওয়াট করে থাকে প্রয়োজন, সেখানে দেখা যাচ্ছে যে 20-22-এর বেশি করে পাওয়া যাচ্ছে না। আর রাজশাহী এবং রংপুর বিভাগ মিলে মোট 1450 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের দরকার। সেখানে আমরা সব মিলিয়ে পাচ্ছি প্রায় 900-র কিছু বেশি, কখনো কখনো আরও কম, যে কারণে পুরো এলাকাটাতেই কিন্তু বিদ্যুতের একটা ক্রাইসিস রয়েছে। আর আমি আজকে বেশ কয়েকটি এলাকায় কথা বলেছি, সেসব লোকজনের বিদ্যুৎ সম্পর্কে বক্তব্যটা এরকম যে বিদ্যুৎ থাকে না, মাঝে মাঝে আসে, যায় না, মাঝে মাঝে আসে, থাকে এই না, মাঝে বাস্তবতাটা মাঝে আসে, অনেক আগে এরকম ছিল, এখন আবার ফিরে এসেছে। আমরা আশা করি যে দ্রুতই এই বাস্তবতা থেকে আবার স্বাভাবিক হয়ে আসবে বিদ্যুতের অবস্থা। শামীমুজ্জামান আছেন খুলনা। শামীমুজ্জামান, খুলনার কি অবস্থা? একই রকম কিনা আমাদের একটু জানান। রাজশাহী এবং বগুড়া থেকে যে কথাটি বলছিলেন, আসলে খুলনার চিত্র সেই প্রায় একই রকম, যেমন তীব্র গরম, তারপরে কিন্তু আসলে লোডশেডিং চলছে। আমি এখানে একটু বলে রাখি, খুলনা থেকে কিন্তু খুলনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে 21টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং 21টি জেলায় কিন্তু বিদ্যুতের যে চাহিদা আছে 2100 মেগাওয়াটের বেশি, এবং সেখানে কিন্তু সরবরাহ 1600 মেগাওয়াটের মতো, অর্থাৎ 500-রও বেশি মেগাওয়াট প্রতিদিনই বিদ্যুৎ ঘাটতি থাকছে। এবং এই বিদ্যুৎ ঘাটতিটা বিশেষ করে যে পিক আওয়ারে কিন্তু বিদ্যুৎ ঘাটতি অনেকটাই বেশি। এই বিদ্যুৎ ঘাটতির সময় যেমন যে পরিমাণ লোডশেডিং থাকছে, তেমনই কিন্তু মানুষ যেমন আসলে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে, তেমনই কিন্তু আসলে ব্যবসা প্রতিষ্ঠানে একটা স্থবির অবস্থা বিরাজ করছে। আমি একটু আগে কথা বলেছিলাম খুলনা ফ্রোজেন ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাথে। তিনি যেটা বলছেন যে আসলে খুলনা কিন্তু অনেকটাই শিল্পনগরী, অর্থাৎ মাছের জন্য বিখ্যাত, সুপ্রতিষ্ঠিত, অর্থাৎ মৎস্য শিল্পের জন্য আসলে সুপ্রতিষ্ঠিত। এই বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আসলে মৎস্য সেক্টর একটা স্থবির অবস্থা বিরাজ করছে। এবং এছাড়া আমি কথা বলেছিলাম পোলট্রি শিল্পের সাথে, তারা যেটা বলছেন যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু আসলে পোলট্রি শিল্পে ব্যাপক ধস নেমেছে। এবং এই শামীমুজ্জামান, আমরা বুঝতে পারছি যে শিল্প এবং মানুষ সবাই খুবই দুরবস্থার মধ্যে আছে। আমরা আশা করি যে খুব দ্রুত এই অবস্থা থেকে আমাদের উত্তরণ হোক। শামীমুজ্জামান, হাসিবুর রহমান এবং হাসান হাবিব, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এর স্পিকে নিচ্ছে একটা বিরতি।